হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফান এডুকেশন স্টোরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বিশ্বের সবথেকে খ্যাতি এবং দাম্পত্য বিজ্ঞানী, যা দুবার দুটি পৃথক সাবজেক্টের ওপর নোবেল পুরস্কার জয়লাভ করেছিলেন, তিনি আর কেউ নয়, আমাদের সবারই পরিচিত মেরি কুরি অর্থাৎ মাদাম কুরি, যাকে জীবনে বারবার পরাজয় বরণ করতে হয়েছে। যার জীবনীটা শুনলে পুরো মনে হবে রূপকথা, যেখানে এত বেশি ঘনঘটা রয়েছে যা কখনো বিশ্বাস করতে ইচ্ছে হয় না। মাদাম কুরিকে শোকের সামনেও দাঁড়াতে হয়েছে বারবার, তবুও তিনি কখনো হার মেনে নেননি। তিনি লড়াই করেছেন। কখনো কখনো তিনি মনে করতেন এই বুঝি সমস্ত আলো নিভে যাবে এই মুহূর্তে। এখন তাকে যেন ঘন কালো অন্ধকারের মধ্যে দিয়ে একাকেই পথ অবরোহণ করতে হবে। ভাগ্যিস বন্ধুবান্ধবীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, তা না হলে এই নিদারুণ দারিদ্রতাকে কীভাবে তিনি কাটিয়ে সফলতার দিকে এগিয়ে যেতেন। তো মাদাম কুরি ছিলেন একজন জেদি মহিলা। শুরু করছি আজকের ভিডিওটি। কুরি জন্মগ্রহণ করেছিলেন 1867 সালে 7ই নভেম্বর পোল্যান্ডের ওয়ার্স শহরে, নেহাতি এক সাদামাটা পরিবারে। তখন পোল্যান্ডের অবস্থা মোটেই ভালো ছিল না। চারপাশে দেখা গিয়েছিল রাজনৈতিক অবক্ষয়, অর্থনৈতিক মন্দা এসে গ্রাস করেছে দেশটিকে। তারই মধ্যে এগিয়ে চলেছে মাদাম কুরির সোনালি শৈশব। দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করতে হয়েছে তাকে। মনের ভেতরে ইচ্ছে ছিল বড় হয়ে একজন চিকিৎসক হবেন, সাধারণ মানুষের সেবা করবেন। শেষ অবধি মাদাম অবশ্য চিকিৎসাশাস্ত্রে অধ্যয়ন করতে পারেননি, ভাগ্যিস পারেননি, তা না হলে আমরা এই মারিয়া কুরিকে দেখতে পেতাম না। হয়তো তিনি এক খ্যাতিনামা চিকিৎসক হতেন, গ্রামগঞ্জে ঘুরে সাধারণ মানুষের সেবা করতেন, কিন্তু আমাদের সাথে এই মহিলার পরিচয় হতো কি? কখনোই সম্ভব না। যিনি জীবনের কোনো দুর্ঘটনায় ভেঙে পড়েননি, দুবার নোবেল পুরস্কার পেয়ে বিশ্ববিজ্ঞানকে উজ্জ্বল করেছেন তিনি। তখন পোল্যান্ডের অবস্থা তেমন ভালো ছিল না বলে দেখা গিয়েছিল রাজনৈতিক ঝড়, অর্থনৈতিক মন্দার মধ্যে কোনোমতে দেশটি হাঁটছে। এই অবস্থায় মারিয়ার সোনালি শৈশব অতিবাহিত হয়। যে পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই পরিবারের ছিল নেহাতি মধ্যবিত্ত। তাই মারিয়ার অনেক সুখ স্বপ্নের সলিল সমাধি ঘটে যায়। তবে বাবা মা দুজনেই মারিয়াকে যথেষ্ট স্নেহ করতেন। শুধু মারিয়া নয়, তার দিদিও মা বাবার কাছ থেকে অপরিমাপ্য ভালোবাসা পেয়েছিলেন। দিদির মনে ছিল উচ্চাশা, ভবিষ্যতে উন্নতি করতে হবে এমন একটা অঙ্গীকার। দিদি এলেন ফরাসি দেশের রাজধানী প্যারিস শহরে পড়াশোনার জন্য। কিছুদিন বাদে বোন মারিয়াও সেখানে এসে উপস্থিত হলো। প্যারিসে এসে মারিয়া বুঝতে পারলেন রাজধানী ওয়ার্সের অবস্থা কতই না দারুণ। প্যারিসে মুক্ত বাতাস প্রবাহিত হচ্ছে, এখানে চিন্তায় স্বাধীনতা আছে, কেউ কারোর ওপর অযথা হস্তক্ষেপ করতে আসে না। প্যারিস সত্যি সাংস্কৃতিক মহাতীর্থ। প্রথম দিকে মারিয়া তার দিদির কাছ থেকেই পড়াশোনা করতেন। পড়াশোনাতে মন দিয়েছিলেন ঠিকই, কিন্তু তার আত্মবিশ্বাস ছিল প্রখর। তিনি ভাবলেন, আমি কেন অপরের ওপর নির্ভর করব? দেখাই যাক না জীবনটাকে নিজের মতো করে গড়ে তুলতে পারি কিনা। যেমন ভাবা তেমনি কাজ। দিদি জামাইবাবুর কোনো অনুরোধ মারিয়া কুরি শুনলেন না। শহরের প্রান্তে বস্তি অঞ্চলে বাসা নিলেন, প্রচণ্ড পরিশ্রম করতে শুরু করলেন। এই সময় মারিয়াকে গভর্নর্সের কাজ নিতে হয়েছিল। চাকরির জন্য উদয়াস্ত খাটতে হচ্ছে, তার পাশাপাশি চলছে পড়াশোনার চাপ। এর ফলে দুর্বল মারিয়া অসুস্থ হয়ে পড়লেন। বেশ কয়েকবার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন তিনি। এবার বোধহয় আর বেঁচে থাকা সম্ভব নয়, যেন মৃত্যু এসে শিহরে দাঁড়িয়েছে। এই অবস্থায় দিদি জামাইবাবু এসে হাজির হলেন মারিয়ার বাড়িতে। অনেক বুঝিয়ে আবার তাকে নিজেদের কাছে নিয়ে গেলেন। পদার্থবিজ্ঞানে আগ্রহ ছিল, পদার্থবিজ্ঞানে তিনি আবার স্নাতক ডিগ্রি লাভ করেছেন। তার পরের বছর অঙ্ক নিয়েও স্নাতক হলেন। এবার শুরু হলো ডক্টরেট পড়ার কাজ। শেষ অবধি মারিয়া স্ফীত ডক্টরেট ডিগ্রিও পেয়েছিলেন একটু বেশি বয়সে, তাই সকলে অবাক হয়ে গিয়েছিল। পড়তে পড়তে দেখা হলো পিয়ের কুরি নামে এক তরুণ সম্ভাবনাময় বিজ্ঞানীর সঙ্গে। একে অন্যকে ভালোবাসতেন এনারা। তারপর তারা একদিন দুজনে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করলেন জীবনের বাকি দিনগুলো একসাথে কাটাবেন। সত্যি কাটিয়েছিলেন।
পিয়েরে হয়ে উঠেছিলেন সব অর্থে মারিয়ার বন্ধু এবং সহকর্মী। তখন পিয়েরে আর মারিয়া কুরি এক ভাঙাচোরা ল্যাবরেটরিতে কাজ শুরু করেছেন। ল্যাবরেটরি বলতে আর কি, কোনো এক পরিত্যক্ত কারখানা কিংবা গ্যারেজ ঘর, যেখানে টিনের ছাদের দিকে তাকালে আকাশ দেখা যায়, আবার কখনো দমকা বাতাস ছুটে এসে সমস্ত রিসার্চের কাগজগুলোকে এলোমেলো করে দিয়ে যায়। তবুও দমেননি এই কুরি দম্পতি। পরের দিন সকালে হাসি মুখে আবার কাজ শুরু হয়। অগোছালো জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রাখেন মাদাম কুরি। জীবন এগিয়ে চলেছে আর আপন গতিতে। কুরি দম্পতি নাম চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই পৃথিবীতে এমন কিছু পদার্থ আছে যা নিয়ে নিজে থেকেই ভেঙে যায়, ভাঙতে ভাঙতে সূক্ষ্মাতি সূক্ষ্ম কণায় পরিণত হয়। ইতিমধ্যে এইসব পদার্থ নিয়ে রন্টজেন এবং বিকারেল গবেষণা করেছে। এদের বলা হয় তেজস্ক্রিয় পদার্থ। মাদাম কুরি ভাবলেন, এই তেজস্ক্রিয়তার উৎস কোথায় তা নির্ণয় করতে হবে। শুধু তাই নয়, তেজস্ক্রিয় পদার্থ কীভাবে মানুষের কল্যাণ কাজে ব্যবহার করা যায় সেদিকেও নজর রাখতে হবে। মাদাম কুরি ছিলেন অন্য পথের পথিক। বিজ্ঞানের সাধনা করে শুধু অর্থ উপার্জন করবেন এমন ইচ্ছা ছিল না তার মনের মধ্যে। বিজ্ঞান সাধনা করে জগৎব্যাপী নাম করবেন এ কথাও ভাবেননি তিনি কখনো। তিনি চেয়েছিলেন বিজ্ঞানে লব্ধ সাধনার উপহার সাধারণ মানুষের হাতে তুলে দিতে, যাতে তাদের জীবনযাত্রার মান উন্নত আরও বেড়ে যায়। এই সময় একটা দুর্ঘটনা ঘটে গেল মেরি কুরির জীবনে। পিয়ের কুরি পথ দুর্ঘটনায় মারা গেলেন। এই ঘটনা অনেক দিন মাদামকে শোকস্তব্ধ। সবসময় পিয়েরের কথা মনে করতেন তিনি। ধীরে ধীরে এই অবস্থা কেটে গেল। মাদাম স্বামীর আরাধ্য কাজ শেষ করার জন্য বদ্ধপরিকর হলেন। শুরু হলো নতুন পথে গবেষণা। একাধিক মৌল তিনি আবিষ্কার করলেন। একটির নাম দিয়েছিলেন তার প্রিয় স্বদেশের নামানুসারী পোল্যান্ড, যার নাম ছিল পোলোনিয়াম। 1903 সালে মাদাম কুরির হাতে পদার্থবিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়। 1911 সালে আবার রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন। তখনকার দিনে এ ছিল এক অভাবিত ঘটনা। নোবেল পরিবারের জন্য স্বীকৃতি লাভ করে আছে। একবার এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন তার এই জীবনে কর্মোদ্দীপনা এবং সফলতার পেছনে তার উৎসটা কী। তখন তিনি নির্দ্বিধায় চোখ বন্ধ করে উত্তর দিয়েছিলেন, দারিদ্রতা আর দারিদ্রতা তার তৃতীয় নয়ন খুলে দিয়েছে। আরও তিনি বলেছিলেন, যে সমস্ত শিশুরা যারা ছোট থেকেই বিলাসী এবং সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে, তাদের জীবনে এরকম মহৎ কাজ করা কখনোই সম্ভব নয়। তিনি জীবনের শেষ পর্যন্ত এক ভাঙা ল্যাবরেটরিতে কাজ করেছেন তেজস্ক্রিয় পদার্থ নিয়ে, যার ফলে তার শরীর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি সূর্য গেল অস্তাচলে তিনি ঘুমিয়ে পড়লেন 14 জুলাই 1934 সালে চিরতরের মতো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকার জন্য থ্যাংক ইউ।